প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান অনলাইন ক্লাসে সাই টিচার ওয়ানের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাসে পাঠ 2-5 এর মধ্যে আলোচনা করব। এখানে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমালিয়া জগতের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। তোমরা জানো না, কিন্তু পূর্বে যে প্রোটোজোয়া বলা হয় এটাও একটা পর্ব ছিল। তোমরা যখন এই অধ্যায়ে জীব জগতের একটা পর্ব দেখবে, 9টা পর্ব, তখন ছিল 10টা পর্ব। 10টা পর্বের প্রথমই ছিল প্রোটোজোয়া। বর্তমানে এটি আর পর্বের মধ্যে না রেখে প্রোটিস্টা জগতের একটি আলাদা উপজগতে এটা স্থান দেওয়া হয়েছে। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়েছে। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা হলো কি মেরুদণ্ডী। এরপরে আসো দেখি এক নজরে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস দেখব আমরা। অ্যানিমেলিয়া জগৎকে যদি আমরা দেখি তাহলে পর্ব হলো 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে অমেরুদণ্ডী প্রাণী হলো 8টি, আর একটা শুধু মেরুদণ্ডী প্রাণী করডেটা। আসো দেখি সেগুলো কি: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এনেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা এবং সবার শেষ হলো করডেটা। এই করডেটার আবার উপপর্ব আছে। উপপর্ব যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার মধ্যে আবার আমরা যদি দেখি তাহলে এখানে কয়েকটি শ্রেণী আছে, কয়েকটা সাতটা, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা শ্রেণী আছে। এর মধ্যে প্রথমটা হলো কি সাইক্লোস্টোমাটা, কন্ডিক্সথিক্স, অস্টিকথিক্স, উভয়চর, সরীসৃপ, পক্ষীকুল ও স্তন্যপায়ী। আমরা অবশ্য এইটা এক নজরে, তোমরা সবাই এক নজরে এটাকে মুখস্থ করে ফেলবে, এক নজরে যাতে খুব সহজেই তোমরা চাইলে দিতে পারো। এরকম আসতে পারে যে এক নজরে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাসটি ছকাকারে দেখাও, তখন তোমাদের এইভাবে উত্তর করতে হতে পারে। তো যাই হোক, আসো দেখি আমরা এখন এইগুলোকে বিস্তারিত জানি। প্রথমে হলো পরিফেরা, স্বভাব ও বাসস্থান। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। অনেক সময় আসতে পারে পরিফেরা মানে অধিকাংশ প্রজাতি কোন জায়গার, স্বাদু পানি আসতে পারে বিভিন্ন জায়গায়, তো সামুদ্রিক তুমি মনে রাখবে। তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে, তার মানে অনেকটা কলোনিয়াল। সাধারণ বৈশিষ্ট্য: সরলতম বহুকোষী প্রাণী। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। সরলতম কেন বলা হলো? তার কারণ হলো এর মধ্যে কোনো জটিল টিস্যুতন্ত্র নাই, এই জন্য এটা সরলতন্ত্র। দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে, মানে ছোট প্রাণী ছোট ছোট জিনিস প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না। যেমন আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গতন্ত্র, যেমন পরিপাকতন্ত্র, রেশনতন্ত্র, শ্বসনতন্ত্র, এরকম কোনো পৃথকভাবে কলা অঙ্গতন্ত্র নাই। উদাহরণস্বরূপ যদি দেখি স্পঞ্জিলা স্কাইফাই, এখানে স্পঞ্জিলার ছবি দেওয়া আছে, এটা একটা স্পঞ্জিলার ছবি দেওয়া। এরপরের পর্বটি আসলে দেখি, পর্ব 2 নিডারিয়া। এই পর্ব ইতিপূর্বে সিলেন্টেরেটা নামে পরিচিত ছিল। আসলে সিলেন্টেরেটাই, এবং এটাকে সাগর সৌন্দর্য বলা হয়। এই পর্বের প্রাণীগুলো খুবই বিচিত্র। সাগরের মধ্যে এই প্রাণীগুলো খুব বিচিত্র আকারে দেখা যায়। আপনি দেখি পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তার মানে সমুদ্রেই পাওয়া যায় বেশি। তবে এদের প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ, আকার, আকৃতির হয়, দেখতেও খুব সুন্দর দেখা যায়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে।
এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। এখন নিডারিয়া পর্বের সাধারণ বৈশিষ্ট্য দেখি। নিডারিয়া পর্বের সাধারণ বৈশিষ্ট্য হলো দেহে দুটি ব্রণীয় কোষস্তর দ্বারা গঠিত। এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে যে দুটি ব্রণীয় কোষস্তর আসলেও জীব বলতে বা উন্নত শ্রেণীর জীব বলতে তাদের জাইগোট যখন বিভাজিত হয়, ভ্রূণ গঠন করে, তার মধ্যে তিনটি স্তর থাকে: একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এইখানে কিন্তু এই পর্বের প্রাণীর মধ্যে দুইটা ব্রণীয় স্তর, একটোডার্ম এবং এন্ডোডার্ম। ব্রণীয় মেসোডার্ম এর মধ্যে হয় না। দেহের বাইরের দিকে থাকে একটোডার্ম, ভিতরের দিকে থাকে এন্ডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এর ভিতরে যে গহ্বরটা আছে তাকে বলা হয় সিলেন্টেরন। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে সিলেন্টেরন কি? তখন তোমরা উত্তর করবে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। সোজা উত্তর। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়, অর্থাৎ খাদ্য পরিপাক করে এবং দেহের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে থাকে। একটোডার্মে নিডোব্লাস্ট নামে একটি বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। বাইরের দিকে নিডোপ্লাস্ট, তেমন এই যে একটা নিডোপ্লাস্ট আছে, এইগুলো দ্বারা ওরা অনেক কাজ করে থাকে। এগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদির কাজে অংশ নেয়। যেমন হাইড্রা, ওবেলিয়া, এই প্রাণীগুলো আসলে এগুলো তোমরা তোমাদের স্কুলেও থাকতে পারে, তোমরা একটু দেখে নিবে। তারপরেও বিভিন্ন সময় নেটেও সার্চ দিলেও তোমরা এই প্রাণীটাকে খুব ভালোভাবে দেখতে পারবে, ভিডিও সহ দেখতে পারবে। তারপর আসলে দেখি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী স্বভাব ও বাসস্থান। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বে বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদের বাইরে বা ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য: দেহ চ্যাপ্টা, উভয়লিঙ্গ। এই যে দেখো চ্যাপ্টা, উভয়লিঙ্গ মানে হলো স্ত্রী পুরুষ লিঙ্গ এক দেহের মধ্যেই। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, কিছু কিছু বাইরের দিকেও থাকে, কিছু কিছু অন্তঃপরজীবী, অর্থাৎ দেহের ভিতরে আক্রমণ করে। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত, মানে বাইরের ত্বকটাকে যে ত্বকটা সেটা পুরু। দেহে চূষক বা আংটা থাকে, দেহ যে চূষক, এইখানে চূষক বা আংটা থাকে। দেহের শিখাঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলোকে রচন অঙ্গ হিসেবে পরিচিত। অনেক সময় প্রশ্ন আসে শিখা অঙ্গ কি? তাহলে তুমি এরকমভাবে উত্তর করবে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের রেচন অঙ্গকে শিখা অঙ্গ বলে। সোজা কথা উত্তর। বুঝতে পেরেছ? এই যে বলছে রেচন কাজে অংশ নয়। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত, সম্পূর্ণ থাকার দরকার পড়ে না এই পৌষ্টিকতন্ত্র, কারণ এর ভিতরে খাদ্যবস্তু তোমার সঠিকভাবে পরিপাক হওয়ার দরকার পড়ে না। এরা পরিপাকৃত খাবারই গ্রহণ করে। উদাহরণ: যকৃৎ কৃমি, ফিতা কৃমি ইত্যাদি হলো এর উদাহরণ। এরা এইটা হলো যকৃৎ কৃমি, যকৃতে হয়, আর এটা অন্ত্রের মধ্যে থাকে, লম্বা হয়ে থাকে এইগুলো। আচ্ছা, তারপর আসো নেমাটোডা। অনেকে একে নেমাথেলমিনথিস বলে। স্বভাব ও বাসস্থান: এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র রক্তে বসবাস করে। এসব পরজীবী বা বিভিন্ন প্রাণী মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। যেমন এই কৃমি যখন আমাদের পেটে হয় নানা ধরনের ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে, অনেকগুলোই আছে যেগুলো পানি ও মাটিতে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য: দেহনলাকার, পুরুত্বক দ্বারা আবৃত। এটাও পুরুত্বক দ্বারা আবৃত। পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত। পৌষ্টিক নালী এগুলোর উপস্থিত। শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। শ্বসনতন্ত্র যেমন শ্বসনতন্ত্রের মধ্যে আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে নাসাতন্ত্র, নাসাগোলবি, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলা এইগুলো হলো শ্বসনতন্ত্র। আর সংবহনতন্ত্র যার মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, এগুলো অনুপস্থিত। সাধারণত একলিঙ্গী। এর আগে প্লাটিহেলমিনথিস পড়লাম উভয়লিঙ্গী, কিন্তু এরা একলিঙ্গ বিশিষ্ট। দেহগড় অনাবৃত ও প্রকৃত সিলোম নাই। এখানে প্রকৃতভাবে ওরকম কোনো সিলোম নাই। যেমন গুল কৃমি, ফাইলেরিয়া কৃমি।
গুলকিমি অ্যাসকেরিস লুম্ব্রিকোইড ফাইলেরিয়া হলো যে আছে তোমার এক ধরনের ওসেরিয়া ব্যাংক্রিপ্টি ফাইলেরিয়া কুমি। তো যাই হোক, তোমাদের আজ এই পর্যন্তই। পরবর্তীতে এর পরের পর্বগুলো নিয়ে আলোচনা এবং সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।